স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মেহেউদ্দিন। থেকে থেকে অস্থির হচ্ছে সমাজ, ঝুঁকির মুখে প্রগতির অগ্রগতি, উগ্রবাদ প্রতিরোধে রাষ্ট্র আর সমাজের সোচ্চার উদ্যোগ জরুরি হয়ে উঠছে এখন। এসব নিয়ে আজকে আলোচনা শিকার ও শিকার। কথা বলতে স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, আছেন সাবেক আইজিপি ডক্টর এম এনামুল হক এবং নিরাপত্তা বিশ্লেষক অফরত জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট সুলতানা কামাল, আমি রাষ্ট্রধর্ম হিসেবে যে ইসলামের অন্তর্ভুক্তির বিধান চ্যালেঞ্জ করে 28 বছর আগে দায়ের হওয়া রিট আবেদন গত সপ্তাহে উচ্চ আদালত খারিজ করে দিলেন। এ নিয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাইবো যে এতে রাষ্ট্র ধর্মের সাংবিধানিক ভিত্তি শক্ত হলো কিনা এবং আমাদের কি উপকার বা অপকার কি হলো আসলে। ধন্যবাদ। বিষয়টা নিয়ে আলোচনা করতে হলে কয়েকটা দিক থেকে এটা সম্পর্কে কথা বলতে হবে। এক তো হলো আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রায়টা পাইনি, সেই জন্য সেরকম ভাবে বিশ্লেষণ করাটাও সম্ভব হচ্ছে না। তবে যতটুকু আমি সাধারণভাবে বলতে পারি সেটা হলো, যেহেতু মামলাটা মেরিটে খারিজ হয়ে যায় নাই, এখনো কিন্তু সম্ভাবনা আছে যে অন্য কেউ এটা নিয়ে যদি আবারও চ্যালেঞ্জ করতে চান কিংবা রিট করতে চান, সেটার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানে বিষয়টা একেবারে বাতিল করে দেওয়া হয়নি, পদ্ধতিগতভাবে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং আদালতের যে কথাটা এসেছে যে যারা রিট করেছিলেন তাদের কোনো অবস্থানগত স্বীকৃতি আদালত দিতে চায়নি। তো এখন রিটের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেটা মোটামুটিভাবে দেখি যে বাংলাদেশে এই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কিংবা ক্লাস অ্যাকশন যেটাকে বলে, সেটার কিন্তু একটা বেশ ভালো অগ্রগতি হয়েছে, যেটা বেশ কিছুদিন আগেও ছিল না। এখন কিন্তু ভালো মতোই সেই ধরনের অ্যাকশনগুলি নেওয়া হয়, আদালতও সেটাতে যথেষ্ট মনোযোগ দিয়ে দেখে, আমরা অনেক জায়গায় ভালো ফলাফলও পেয়েছি। এবং ভারতের যে রিটের একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল সেটা হলো যে একটা পোস্ট কার্ড মাত্র এসেছিল, যেটার ভিত্তিতে রিটের যে স্বীকৃতিটা সেটা দেওয়া হয়েছিল। তো সেখানে কেন এই যারা সেই সময় মামলা করেছিলেন, হ্যাঁ তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে আমার মাও ছিলেন একজন, কিন্তু অনেকেই এখনো বেঁচে আছেন এবং রিটটা তো এসেছে তাদের, মানে যারা সেই সময় করেছিলেন, হ্যাঁ যারা করেছিলেন তাদের মতামত নিয়েই তো রিটটা এসেছে। এবং কিসের জন্য যে তাদের অবস্থানগত স্বীকৃতিটা থাকলো না, সেটা এখন পর্যন্ত আমরা তো সেইভাবে জানি নাই, শুধুমাত্র জেনেছি। এবং পরের প্রশ্নটার উত্তর এইভাবে দেয়া যায় যে বাংলাদেশ কিন্তু স্বাধীনই হয়েছিল কতগুলি নীতির ভিত্তিতে। এটা তো আমার কাছে মুক্তিযুদ্ধ কোনোদিনই, আমি নিজেও মুক্তিযুদ্ধ করেছি, জেনারেল রশিদও এখানটা আছেন, এনামুল হক সাহেব আছেন, আমরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট ছিলাম। এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে মুক্তিযুদ্ধটা কখনোই একটা ভূখণ্ড থেকে কিছু হানাদার বাহিনীকে তাড়িয়ে দিয়ে ভূখণ্ডটা দখল করার ব্যাপার ছিল না। হ্যাঁ, সেটা মুক্তিযুদ্ধের মূল ব্যাপার ছিল না, যেটা অনেক যুদ্ধেই হতে পারে। এটা মুক্তিযুদ্ধ ছিল এবং মুক্তিযুদ্ধের পিছনে আমরা অনেক ধ্যান ধারণা, প্রস্তুতি, সাধনা, অনেক কিছু নিয়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম। এবং আমাদের একটা বিরাট বড় বক্তব্য ছিল যে এমন একটা দেশ প্রতিষ্ঠিত হবে যেই দেশটা হবে ধর্মনিরপেক্ষ। এটা তো আমাদের 4 মৌলিক নীতির একটি নীতি ছিল, যেটা আবার ফেরত আনা হয়েছে আমাদের সংবিধানে। তো একই সঙ্গে সংবিধানে ধর্মনিরপেক্ষতা, আবার কোনো একটা বিশেষ ধর্মের একটা বিশেষ স্বীকৃতি, সে অবস্থান, সেটা তো থাকতে পারে না, সেটা খুবই পরস্পর বিরোধী ব্যাপার হয়ে যায়। এবং বিশেষ করে বাংলাদেশের সমাজ, আমি বিশ্বাস করি যে একটি বহুমাত্রিক সমাজ, বহু ধর্ম, বহু চিন্তা, বহু সংস্কৃতির একটা বিরাট বড় মেলবন্ধন নিয়ে এই সমাজটা গড়ে উঠেছে। সেই জায়গায় একটা বিশেষ কোনো ধর্মের একটা বিশেষ অবস্থান কিংবা অন্যর উপরে অগ্রাধিকার দেওয়াটা আমার মনে হয় যে অগণতান্ত্রিক। এবং আমাদের সংবিধানে এটা থাকাটা নিয়েই কিন্তু আমাদের একটা দুশ্চিন্তা রয়েছে। আর এটা যতটা না প্রশাসনিক কিংবা আইনগত কিংবা অন্য অনেক কিছুর বাধা সৃষ্টি করতে পারে, কারণ রাষ্ট্র থেকে বলা হচ্ছে যে এটার কারণে তো আমরা অন্য কারোর প্রতি কোনো বৈষম্য করব না, কারণ সেটা সংবিধানে নিশ্চিত করে দেয়া আছে যে অন্য ধর্মের মানুষের কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি এটাতে যেটা হয়ে যায় সেটা হলো যে আমাদের সমাজের যে মূল মনন, যে চিন্তা, যে সাংস্কৃতিক ব্যবস্থা, সেটার উপরে কিন্তু এটার একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়ে। এবং নারী হিসাবে আমি বলতে পারি যে নারীদের উপরে এটা কিন্তু ভীষণ একটা পিছনে নিয়ে যাওয়ার মতন বিষয় হয়ে দাঁড়ায়। ডক্টর এনামুল হক, আমি একটি অন্য প্রসঙ্গে আসতে চাই যে প্রভাবশালী বা ক্ষমতার কাছাকাছি থাকা কে অপরাধ করেও পার পেয়ে যাবে, এই ধারণা থেকে অনেক সময় বিক্ষুব্ধরা মিছিল সমাবেশ করতে নামেন। আইনের শাসনে আমরা আস্থা রাখতে পারছি না কেন? আমরা যদি সর্বশেষ দেখি যে কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে যে মেয়েটি মারা গেলেন, তনু,
তার ডাক্তারি রিপোর্টটিও আমরা আসলে এখন বিশ্বাস করতে পারছি না। আমরা হেফাজতে নির্যাতন, পুলিশের বিরুদ্ধে যে মামলা চলবে বলে যে এটি হাইকোর্টের আদেশে আবার পুনরুজ্জীবন পাচ্ছে, আমি লক্ষ্মীপুরের ঘটনাটির কথা বলছি, এরকম আরো অনেকগুলি ঘটনা এটি বলা যেতে পারে। আপনার পর্যবেক্ষণটা একটু শুনতে চাইছিলাম। আমি একজন নাগরিক হিসেবে যেটা মনে করি, তাতে কোনো জিনিস কিন্তু জেনারেলাইজ করা আমাদের জন্য ঠিক হবে না। আপনি যেটা বললেন যে আস্থা হারিয়ে যাচ্ছে এবং অবস্থাপন্ন বা বড় হলেই তার প্রভাব বেশি পড়বে, এটা অনেক ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু সার্বজনীনভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি উদাহরণ দিচ্ছি, আপনি একটা কেসের কথা বলেছেন, তনু মার্ডার কেস। তনু মার্ডার কেস নিয়ে অনেক রকমের কথা হচ্ছে। আইনের আস্থা কথাটা আপনি ব্যবহার করেছেন, সেই জন্য আমি আইনের দিকে যাচ্ছি। তনু মার্ডার কেস যখন হয় তখন মানুষ অতটা হয়তো জানতো না। হঠাৎ করে রাস্তাতে একটা মিছিল বের হলো এবং এমন মিছিল যে সবার চোখে এটা পড়লো, কারণ ওনারা যারা মিছিল করলেন তারা সাধারণত অন্য ধরনের ইস্যুতে মিছিল করেন, এরা কোনো স্পেসিফিক একটা কেস নিয়ে দেখিনি। কিন্তু এই মিছিল পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে, এতে কিন্তু মানুষের আস্থাতে একটা প্রশ্নবোধক এসে যাচ্ছে। কারণ আপনি মেডিকেল রিপোর্ট হয়েছে, আপনি পোস্টমর্টেম করেছেন, তারপর আপনার রিপোর্ট আসতে কিন্তু এক পক্ষ কালের বেশি লাগলো। এখানেই তো খানিকটা কেমন যেন একটা আসে যে এতদিন লাগলো কেন। আপনার যে কথাটা যে এটাতে কোনো কি হয়, হ্যাঁ, টু সাম এক্সটেন্ট ইট ইজ পয়েন্টিং আউট দ্যাট দেয়ার ইজ সামথিং রং। না হলে এতদিন পরে আসলো কেন? মানে হলো সাধারণত কতদিনের মধ্যে এটি আসে? পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট 2 দিন পরেই পাওয়া যেতে পারে। এটা সঙ্গে সঙ্গেও দিতে, যদি যিনি সই করবেন থাকেন, যদি না হয় তাহলে খুব বেশি হলে 2 দিন। একজন যদি না থাকে তার বদলে যিনি কাজ করছেন অ্যাক্টিং, তিনি দিতে পারেন। এখানে পক্ষকাল লাগার তো সাধারণত কথা নয়। আচ্ছা, দ্বিতীয় রিপোর্ট যেটা, একটা বডি যখন আপনি তুলছেন দ্বিতীয়বার পোস্টমর্টেমে পাঠাচ্ছেন, তখনই কিন্তু আপনার গুরুত্বটা অনেক বেড়ে যাচ্ছে। সামথিং মাস্ট বি রং অর মাস্ট বি ফিশি। এখন এই দ্বিতীয় পোস্টমর্টেম হওয়ার পরেও কিন্তু তার রিপোর্টও কিন্তু আসছে না। অবশ্যই এটা এখনো সময়, রিজনেবল সময় পার হয়নি, কিন্তু এখন ওই আগেরটাকে খুব হাইলাইট করে বলা হচ্ছে, এটাতে একটু প্রশ্নবোধক থাকছে। ডক্টর এনামুল হক, আমি একটি বিষয় একটু জানতে চাইবো, এটি অবশ্য জেনারেল রশিদ এবং সুলতান আপার কাছেও আমি একটু জানতে চাইবো যে আমাদের মেয়েটি মারা গেছে, তারপরেও যে মেডিকেল রিপোর্ট আসছে, সেই মেডিকেল রিপোর্টে সেই মেয়েটি ধর্ষিত হয়েছে কি হয়নি সেটি এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কেন আমাদের কাছে? মানে আমরা কেন মেডিকেল রিপোর্টের উপর আস্থা রাখতে পারছি না? কেন ভাবতে পারছি না যে না, সে ধর্ষিত নাও হতে পারে? ওখানে যদি এমনি মার্ডার হতো নিজের বাড়ির মধ্যে বা এমন একটা ওপেন জায়গাতে, তাহলে কিন্তু আপনার কথাটা ঠিকই যে কেন আমরা এই প্রশ্নতে যাচ্ছি। এখানে প্রশ্নতে যাচ্ছে এই জন্যই যে মেয়েটি মারা যাওয়ার পরে যে টুকটাক আলামত পাওয়া গেছে, তাতে মনে হয় যে স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা করা হয়েছে। এবং হত্যা করতে গিয়ে হয়তো বা একজনা করেনি। আমি হয়তো বলছি এই জন্য যে কোনো কারণে এখন তদন্ত যেটা চলছে সে সম্বন্ধে আমার কোনো সুইপিং রিমার্ক করা ঠিক হবে না। তবে এই মেয়েটির আলাপ আলোচনা, ছাত্রদের কথা, ওখানকার যারা এলিট তাদের কথা, যারা রাস্তার লোক, তাদের সবারই একই প্রশ্ন যে এতদিন লাগছে কেন, এরকম হচ্ছে কেন। জেনারেল রশিদ, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনতে চাইবো। আমি মনে করি মানে প্রথম ওই প্রসঙ্গ থেকে আসতে চাই যে ময়না তদন্ত করতে আসলে 2 সপ্তাহ কেন লাগলো? মানে কি মনে হয়? মানে আমরা এই প্রশ্নটা আসলে করেছিলাম, আমরা এটা সদুত্তর কারো কাছে পাইনি, আমাদের রিপোর্টাররা ছিলেন বা কাগজেও আমরা এটা। প্রথমে আমার যে ধারণাটা হয়েছে সেটি হলো যে বাংলাদেশে বিচার পাওয়ার ক্ষেত্রে স্বভাবতই সব জায়গায় আমরা যেভাবে দ্রুততার সাথে এক্সপেক্ট করি সেভাবে আমরা পাই না, কোনো কোনো ক্ষেত্রে বিচার পাইও না। এটি একটি চলমান, এটি হচ্ছে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা ডেফিসিট, এটি বলতেই হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যাদের পয়সা আছে, যারা ধনী মানুষ, তারা সবসময় বিচার প্রভাবিত করার জন্য চেষ্টা করেন বলেই আমরা সুলতানা আপাকে দেখি যে অ্যাক্টিভিস্ট হিসেবে মাঠে থাকেন। তো এই যে অ্যাক্টিভিস্ট এবং বিচার না পাওয়ার প্রবণতার মধ্যে এটি একটা ব্যালেন্স তৈরি করে। তো সমাজে তনু হত্যার ক্ষেত্রে যেটা আমি দেখেছি সেটি হলো
তনু হত্যার যেদিন ঘটনা ঘটার পরে আপনারা যারা মিডিয়াতে বা মিডিয়া চালান, আমি দেখিনি যে আপনারা নিউজটা করেছেন, তো আমিও এটি জানতাম না। তো নিউজটা না করার কি কারণ আছে সেটির জবাব আপনি আপনি জব চাইলে আমি জব দিতে পারি, সেটা হয়তো আমি সেটা আমি বলছি, সেটি আমাদের কাছে ওটা একটা প্রশ্ন। তারপরে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে এটা আসলো, সেখানে এই তথ্যটা যে ধর্ষণ জড়িয়ে দেওয়া হলো, ধর্ষণ হয়েছে কিনা এটা কে বুঝবে? তখন তো কোনো পোস্টমর্টম হয়নি। তাহলে এই জিনিসটা আমরা মনে করছি যে এটি হচ্ছে কোনো মানুষ এটা সৃষ্টি করেছে এবং তারা চাচ্ছিল এই খুনের সাথে ধর্ষণ যাতে জড়িত থাকলে হয়তো তাদের কোনো উদ্দেশ্য এখানে কাজ করে, কারণ বিষয়টি ঘটেছে সেনানিবাসের ভেতরে। এবং আমি সোশ্যাল মিডিয়াতে যেটা স্টাডি করে দেখলাম যে সমস্ত বক্তব্যগুলোই আসছে যে সেনানিবাসের ভেতরে ঘটার কারণে এরকম একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সামরিক বাহিনী যেহেতু সেনানিবাসের মূল অংশটা থাকে, এখানে অনেক বেসামরিক ব্যক্তিও থাকেন, সবাই সেনানিবাসের সদস্য, কিন্তু তাদেরকে ধর্ষক বানানোর একটি প্রক্রিয়া আমি দেখতে পেলাম। এখন যখন এটি ময়নাতদন্তের রিপোর্টে আসলো না, স্বভাবতই তাদের যে প্রত্যাশিত যে ফলাফল তারা চাচ্ছিল সেটি হয়নি। না হওয়ার ফলে ময়নাতদন্তের রিপোর্টটি 2 সপ্তাহ লাগার কি কারণ থাকে? সেটি আমি বলছি। আমাদের কাছে যতটুকু আমরা তথ্য পেয়েছি যে সেখানে যারা এই ময়নাতদন্তের ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে ভিসেরাটা তারা চিটাগংয়ে পাঠিয়েছিল, কারণ ওদের কাছে যে ভিসেরা কেমিক্যাল অ্যানালিসিস করার জন্য সে সক্ষমতা তাদের নেই। তো সেটি চিটাগং থেকে হয়ে এসে রিপোর্টটা আসতে স্বভাবতই এই সময়টা লেগেছে বলে তারা বা আমরা মনে করছি। ডক্টর এনামূলক বলছে যে এতে 2 দিন লাগার কথা, যদি চিটাগং থেকে যাওয়া আসা করে তাতে 1 দিন, তাহলে 3 দিন। আবার সেখানে আরেকটি বিষয় আমি দেখলাম, এটি পত্রপত্রিকায় এসেছে যে ঢাকা থেকে আবার কেমিক্যাল বিশেষজ্ঞরা গিয়ে ওখানে গিয়ে এটা করেছেন। তাহলে এখানে যে চলমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমাদের একটি জিনিস ফুটে উঠেছে, সেটি হচ্ছে যে আমাদের ফরেনসিক ক্যাপাসিটি কতটুকু আছে। তো সেখানে আমাকে চিটাগংয়ে ভিসেরা পাঠাতে হবে, ঢাকা থেকে আবার কেমিক্যাল স্পেশালিস্ট যে ওইটাকে পরীক্ষা করবেন এবং তাদের নামও হওয়ার কথা। আমরা কুমিল্লা মেডিকেল কলেজের বা কুমিল্লা হাসপাতালের, আসলে জেনারেল হাসপাতালের মানে যে মূল হাসপাতাল কুমিল্লা, তাতে অহরহই মানে কুমিল্লা একটি অনেক পুরনো হাসপাতাল, সেটি ছাড়া আমরা অনেক হাসপাতালে পোস্টমর্টম হয়। আপাকে এই সম্পর্কে একটু বলবেন, তাহলে আমরা একটু পরের প্রসঙ্গে। হ্যাঁ, এখানে আমি কোনো পক্ষ অপক্ষতে নিতে পারবো না, যেহেতু এখনো এটা একটা পরীক্ষাধীন অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু যে কথাটা এখানে বলতেই হয় সেটা হলো যে শুধু শুধু কেন কাউকে দোষারোপ করার একটা প্রবণতা কোথাও থাকবে, এবং সেখানে তাহলে তো একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে আমাদের চলে যেতে হয়, যেখানে ষড়যন্ত্র করে। তবে যেটা হলো যে পোস্টমর্টম করে ধর্ষণ হয়েছে কি হয়নি, আমি একজন মা হিসাবে, একজন নারী হিসাবে, একজন মানুষ হিসাবে খুবই বোধহয় সান্ত্বনা পাবো যদি সত্যিকার অর্থে জানতে পারি যে তনুর উপরে সেরকম কোনো নির্যাতন অত্যাচার হয়নি, তাই না? আমার মেয়েকে যদি সেই জায়গায় বসাই কিংবা ওরকম ভাবে যদি আমি চিন্তাটা করি। কিন্তু যেটা হলো যে একটি মেয়ের হত্যাকাণ্ড ঘটে গেল, তার মাথার পিছনে কিন্তু জখমের চিহ্ন রয়েছে, তার সারা গায়েও নানা ধরনের নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। সেখানেও তো বলা হচ্ছে যে কোনো রকম আঘাতের চিহ্ন, সুরথাল যেটা আসলো প্রথম, হ্যাঁ, সেখানে বলা হলো যে কোনো আঘাতের চিহ্ন কেউ দেখতে পায়নি, মাথার পিছনে যে জখম আছে সেটা দেখতে পায়নি। আমি ওইটুকুনি শুধু বলতে পারি এখানটা যে যখন দেখা যায় যে কোনো রকম ভাবে সেখানে সত্যকে চাপা দেওয়ার একটা ব্যাপার আছে, যে কোনো ভাবেই হোক, তখন কিন্তু সেটা অনেক মিথ্যা ধারণারও জন্ম দিতে পারে। আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে দর্শকরা জানতে চাইছেন যে গতকাল একজন মুয়াজ্জিন মারা গেছেন তার মসজিদের মধ্যে, এবং সেই বিষয়টিতে আপনি কিভাবে দেখছেন, এবং তার আগের দিন আপনি জানেন যে দ্রিকের একজন কর্মকর্তা ইরফান, আপনারা চেনেন তাকে, আসলে হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না। এই দুটিকে কিভাবে দেখা হচ্ছে? আর জেনারেল রশিদ, আমি একটু মিডিয়ার হয়ে একটু জবাব দিতে চাই, সেটি হচ্ছে যে তনু হত্যার ঘটনাটা আমরা জেনেছিলাম, কিন্তু মিডিয়ার যেটি কাজ সেটি হচ্ছে যে সে লাশটিকে দেখা বা ওইখানে যারা আছে তাদের সাথে কথা বলা, সেরকম কোনো অনুমতি আসলে আমরা পাইনি। কেন পাইনি সেটি আমরা আসলে জানি না। পরে আবার আমাদেরকে আইএসপি এর পক্ষ থেকে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে, খুব ভালো করে দেখানো হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সাহেব নিজে দাঁড়িয়ে থেকে সেটা দেখেছেন, কিন্তু সেটি 1 সপ্তাহ বা তার একটু পরের ঘটনা। আমি জানি না সেটি কেন করা হয়েছে এখনো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে সুলতান আপা আপনার কাছে দর্শকরা জানতে চাচ্ছেন মুয়াজ্জিন হত্যাকাণ্ড, তার আগে ইরফানের হত্যা, তারপরে আর কি ইরফানের লাশ পাওয়া যাওয়া, সেগুলি নিয়ে আপনাদের মতামত। আমরা একটা বিরতি নিচ্ছি।
না, ফিরে ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট সুলতানা কামাল, আমরা বিরতির আগে আপনার কাছে মুয়াজ্জিনের হত্যা, ইরফানের লাশ খুঁজে পাওয়া, এই নিয়ে আমরা একটু হ্যাঁ, যেহেতু এই হত্যাকাণ্ডগুলি নিয়ে এখনো কথাবার্তা চলছে, আমি তো নিশ্চয় করে কিছু বলতে পারবো না। তবে আমার কাছে কি জানতে চেয়েছেন সেটা যদি আমি একটু স্পষ্ট হতাম, তবে যে কোনো হত্যাকাণ্ডই তো অত্যন্ত দুঃখের ব্যাপার। দর্শকরা যেটি জানতে চাইছেন সেটি হচ্ছে যে যদি অন্য ধর্মের কেউ মারা যান, তখন আমরা আমাদের নাগরিক সমাজে যত সচকিত দেখি, তত মুয়াজ্জিন হত্যাকাণ্ডের মধ্যে অন্য কোনো ধর্মের না, মুয়াজ্জিনের ক্ষেত্রে উনি মুয়াজ্জিনের ক্ষেত্রেও কথা বলা হয়েছে, ইরফানের ব্যাপারেও কথা বলা হয়েছে, এবং এগুলি নিয়ে যেমন ইরফানের ব্যাপারটা হয়তো এখন অনেকটাই ধারণা করা যাচ্ছে যে সে ব্যাংকে টাকা তুলতে গেছিল, হয়তো তার টাকা লেনদেনের ব্যাপারে, কারণ তার টাকাগুলিও তো চলে গেছে। হ্যাঁ, তনুর ওখানে তো কোন রকম তার কাছ থেকে যে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে কিংবা ওই ধরনের ব্যাপার ছিল না। এবং যখন নারীরা হত্যাকাণ্ডের শিকার হয়, অবশ্যই সেখানটা আরো একটু বেশি করে চিন্তা ভাবনা থাকে, অনেক বেশি সোচ্চার হয় মানুষজন যে কেন এই ঘটনাটা হলো। এবং অন্য ধর্মের ব্যাপারটা যখন আসে, সেটা হলো যে যারা সমাজে নানাভাবে প্রান্তিক অবস্থানে চলে যায়, তাদের উপরে যখন কোনো নির্যাতন অত্যাচার ঘটে, তখন কিন্তু মানে সাধারণ মানুষের একটা নৈতিক দায়িত্ব থাকে তাদেরকে নিয়ে বেশি করে কথা বলা, কারণ তারা সেটা অর্থনৈতিকভাবে তারা প্রান্তিক হতে পারেন, কোনো অবস্থানের কারণে তারা প্রান্তিক হতে পারেন, ধর্মীয় সংখ্যালঘু সমাজের সদস্য হিসাবে তারা প্রান্তিক হতে পারেন। তখন কিন্তু যারা সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী কিংবা যারা সমাজের নানা ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন, তাদের দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায় তাদের পক্ষে দাঁড়ানো এবং কথা বলা। ডক্টর এনামুল হক, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়টিতে অবশ্য আমি আবার সুলতান আপার কাছে একটু ফেরত আসতে চাই। গত শনিবারের অনুষ্ঠানে আপনি জানেন যে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে বাংলাদেশে অনেক আইন সেকেলে হয়ে গেছে, পুরনো ফৌজদারি আইন সেকেলে মানসিকতা দিয়ে তনু হত্যা সুষ্ঠু তদন্ত বিচার সম্ভব নয়, ন্যায় বিচার নিশ্চিত করতে আইনের সীমাবদ্ধতার বিষয়টি আপনি একমত কিনা প্রধান বিচারপতির সঙ্গে? আমি দ্বিমত নই, এই জন্যে যে আমি একসময়তে পসিবলি আই এম দি অনলি পার্সন যে আইন কমিশনের সদস্য ছিলাম বহু আগে। তখনকার দিনে জুডিশিয়ারি ছাড়া আইন কমিশনে কেউ যেত না, এবং আমার একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমার একটা থিসিস আছে, এটি আমাকে পিএইচডি এনে দিয়েছিল। কোনো সুইপিং রিমার্ক করা সে যত বড়ই ব্যক্তি হোক না কেন ঠিক না। কেন বলছি এটা জানেন? মাননীয় দুইজন মন্ত্রী সবার কাছে খুব পরিচিত হয়ে গেলেন বিকজ অফ দেয়ার অন্য ধরনের রিমার্ক, যেটা আমরা ওনাদের কাছ থেকে আশা করি না। সাধারণ মানুষের বলা এক কথা, আর যারা অনেক বড় পজিশনে আছেন তাদের মুখে বলা আর এক কথা। সেই হিসাব দিয়ে যদি আপনি বলেন, তাহলে মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন, এটা যেমন আপনি বলছেন যে একমত না দ্বিমত, আমি একমত হব কেমন করে বা দ্বিমতই হবন করে। আজকের পেপার খুলে দেখেন কি আছে। মাননীয় প্রধান বিচারপতি নট অ্যাজ বিচারপতি, অ্যাজ অ্যান ইনস্টিটিউশন উনি যে বক্তৃতা দিলেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে অন্য কথা বলেছেন, সম্পূর্ণ অন্য কথা, যে এই আইন দিয়ে বিচার সম্ভব, এই আইন দিয়ে বিচার করা হবে। এখন আপনি বিইং এ সিটিজেন, আমি কিন্তু এখন একজন প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন, ইংরেজিতে যেটা বলে অফিসিয়ালি 65 ইয়ার্স হলেই কিন্তু আপনি সিনিয়র সিটিজেন হতে, হুইচ ইউ আর নট। তো এখন আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে দুঃখ পাচ্ছি যে এত বড় বড় লোক বা পার্সোনালিটি বা ইনস্টিটিউশন থেকে এত জেনারেলাইজ আর সুইপিং রিমার্ক কেন? আমরা তো সাধারণ মানুষ। কিন্তু আপনি কি এইটি আসলে মনে করছেন যে মানে সুষ্ঠু তদন্ত বিচারের ক্ষেত্রে ফৌজদারি আইন ও সেকেলে ফৌজদারি আইনটা একটা বাধা? নো, সকালে বলছেন কেন? প্রত্যেক আইনের কিন্তু যখন যখন প্রয়োজন হয়েছে তখন কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কিছুটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রয়োজনে দু একটা আইন বাদও গেছে যে নতুন আইন এসেছে। তার মানে আপনি এটা সুইপিং রিমার্কটার পেছনে আমি একটু জেনারেল রশিদকে একটু জানতে চাইবো যে পুরনো ফৌজদারি আইন সেকেলে মানসিকতা নিয়ে যে তনু হত্যার সুষ্ঠু তদন্ত বিচার সম্ভব না, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? আমি বিষয়টা ওইভাবে দেখছি না এবং একমত না। সেটি হচ্ছে যে আমরা যদি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ভেতরে যাই, তিনটা জিনিস খুব গুরুত্বের সাথে দেখা হয়, সেটি আমার মনে হয় উনি একমত হবেন। একটা হচ্ছে সিআরপিসি, যেটা ক্রিমিনাল প্রসিডিওর বলা হয়, আর একটা হলো বাংলাদেশ পেনাল কোড, আর একটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। এখন এভিডেন্স অ্যাক্টে এখন ডিজিটাল সিস্টেমে আসার জন্য আমরা দেখেছি আগে যেগুলোকে এভিডেন্স অ্যাক্টে সাক্ষ্য হিসাবে ধরা হতো,
এবং অনেক কিছুই সেখানে নতুন যে টেকনোলজি আছে সেটার রিপোর্টকে সাক্ষ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি, যার ফলে হচ্ছে যে আপনার এখানে সাক্ষ্য নেবার ক্ষেত্রে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারছি না, কোড পারছে না। তো সেখানে একটি পরিবর্তন প্রয়োজন সাক্ষ্য আইনে, এভিডেন্স অ্যাক্টে। আরেকটি হচ্ছে যে ক্রিমিনাল প্রসিজিওরসে আমরা যে প্রসিজিওরসগুলো লেট ডাউন করা আছে, যেটি পুলিশ অ্যাপ্লাই করে অন গ্রাউন্ড, সেখানে বেশ কিছু আধুনিকায়ন দরকার আছে। কিন্তু এটি যে একেবারে অবসলিট হয়ে গেছে সেটা আমি বলবো না। আরেকটি জিনিস আমি বলতে চাই যে গণতান্ত্রিক আমাদের দেশের শাসন ব্যবস্থার ভেতরে একটি সিস্টেম আছে, সেটি হচ্ছে যে আইন সবসময় কন্টিনিউয়াসলি আপডেট হবে, এবং উনি আইন কমিশনের সদস্য ছিলেন এবং আইন কমিশনের উপরে এই দায়ভারটা দেয়া আছে, এবং আইন কমিশন এটা রেকমেন্ড করবে যে এই আইনের সংশোধন প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি ওনাকে সাপোর্ট করছি যে সুইপিং স্টেটমেন্ট ঐতিহাসিকভাবে আইন কমিশনের কোনো পরামর্শ আসলে মানা ডেঞ্জারাস, হয় না। মানে এটি হচ্ছে কিছুটা বিপদ ডেকে আসে, বিভ্রান্তি আনে। তা আমি এখন এর সাথে যে সম্পৃক্ত যে আইন আছে, যেটা তনু হত্যার সাথে যদি আমি বলি, তাহলে এই যে বর্তমান যে আইনগুলো আছে সেখানে সেটার ভেতর দিয়ে এই বিচার হবে না এটি না মনে করার কোনো কারণ নেই। আপা কি মনে করছেন? আমি এখানে কিছুটা আমি মনে করি যে আমি কিছুটা বিভ্রান্তই হয়েছি এই ধরনের স্টেটমেন্টে। আচ্ছা, আমি কিন্তু ফৌজদারি আইনের খুব একটা মানে ভিতরে ঢোকার কোনো সুযোগ আমার হয়নি, কারণ আমার আমি আইনবিদ না, কিন্তু আমি না, কিছু আমি কিছু আইন জানি। নিয়েই পড়াশোনা করেছি, কিন্তু আমার আইন পড়াশোনাটা অন্য ক্ষেত্রেই ছিল। আমি ফৌজদারি আইন নিয়ে সেরকম ভাবে চর্চা করি নাই। কিন্তু তারপরেও যে বিষয়টা এখানে আমার মনে হয় যে একেবারে দ্বিমত পোষণ করা কিংবা একেবারেই মত একসঙ্গে হয়ে যাওয়ার কোনোটারই সুযোগ নাই। কারণ এটা তো ঠিকই যে যেটা জেনারেল রশিদ বললেন, ডক্টর এনামুল হকও বলেছেন যে হ্যাঁ, আমাদের যে ফৌজদারি আইনের যে বিধি বিধান রয়েছে এবং সাক্ষ্য আইনের যে বিষয়গুলি রয়েছে, জেনারেল রশিদও কিন্তু বলছেন যে সেখানে কিছু সংস্কার প্রয়োজন। তো সে কিছু সংস্কার যদি প্রয়োজন হয়, তার মানে নিশ্চয়ই সেখানে কিছু ইনঅ্যাডিকুয়েসি রয়েছে, নিশ্চয়ই সেখানে কিছুটা আমাদের এমন অবস্থা রয়েছে যেটা একেবারে হয়তো এখনকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। কারণ এখন তো আমরা এমন একটা জায়গায় চলে গেছি, সাইবার ইয়েতে নানাভাবে নানা ধরনের কিন্তু টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি, সেগুলি আমরা এখন করছি না, যার জন্য হয়তো সেই আগের মতো করে পিছিয়ে যাচ্ছি, অনেক দিন সময় নিচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওখান থেকে আসছে, ওই জায়গায় এই কাজটা হতে পারছে না, আরেক জায়গায় আরেক কাজ হতে পারছে না, এই ধরনের বিষয়গুলি তো এখনো রয়ে গেছে, যেটা কিছুটা বাধা তো সৃষ্টি করছেই। তবে হয়তো এটা ঠিক যে যাদের কথা আজকে আমরা আলোচনা করছি তাদের কাছ থেকে খুব মানে যেটাকে সুইপিং কমেন্ট বলা হচ্ছে, সেটা ওরকম ভাবে এলে হয়তো ঠিকই আমাদের বিভ্রান্ত হওয়ার অনেক সুযোগ থাকে, কিন্তু তাদের তো নিজস্বই অনেক ক্ষমতা আছে যেটার মধ্যে দিয়ে তারা এটার পরিবর্তন আনতে পারেন, সংস্কার আনতে পারেন। ডক্টর এনামুল হক অনেকটা এটাই বলছিলেন। ডক্টর এনামুল হক, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে গতকাল বাঁশখালীতে জিম্মি অবস্থা থেকে উদ্ধার পেতে পুলিশ গুলি করে আত্মরক্ষা করেছে এরকম বলেছে, এতে 4 জন গ্রামবাসী নিহত হয়েছেন ঘটনাস্থলে, পরে আবার আরেকজন নিহত হয়েছেন, নিহতের মোট সংখ্যা 5। ইউপি নির্বাচনের প্রথম ধাপে পিরোজপুরে মঠবাড়ি ও বিক্ষুব্ধ জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করে বিজিবি। এসব পরিস্থিতি সামলাতে গুলিটা একেবারেই সব প্রয়োজনীয় ছিল কিনা, গুলির বিকল্প অন্য কোনো কিছু আছে কিনা, সুলতানা কামাল আপা নিশ্চয়ই সব শেষে বলবেন। আমরা এই প্রসঙ্গে জেনারেল রশিদ এবং আপাকেও শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ডক্টর এনামুল হক আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর এনামুল হক, জিম্মি অবস্থাকে উদ্ধার পেতে পুলিশের গুলি চালানোর প্রসঙ্গে আপনি একটু মতামত জানতে চেয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছেন যে জিম্মি হওয়া, আমি জিম্মি কথাটা গ্রহণ করছি না। আচ্ছা, কারণ আইনের কথাতে আসেন, পুলিশের কাছে গোলাবারুদ থাকতে পারে, কিন্তু সে কি সবসময়তে গুলি করবে? কোন অবস্থাতে গুলি করতে হবে, কোন অবস্থায় গুলি না করে উপায় নাই, কোন অবস্থাতে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে করতে হবে, কোন অবস্থাতে তার নিজেকেই মানে বিবেকের কাছে ক্লিয়ার হতে হবে, এটা সবই কিন্তু আইনে লেখা আছে। আমরা হয়তো আইন ভালো করে দেখি না কেউ, আর দেখলেও সেটা অ্যাপ্লাই করি না, প্রতিফলিত হয় না। এখন পুলিশ 10টা জায়গার কথা না বলে আমি এই যেটা আপনি বললেন এটার কথাই বলছি, যে উভয় গ্রুপ, হয়তো 2টা গ্রুপই এত কঠিন। আমি আপনাকে একটা কথা অফ দি রেকর্ড বলা নয়, এখন অন দি রেকর্ড বলছি, যে যখন ঘরের শত্রু বিভীষণ হয় তখন কিন্তু খুব কঠিন হয়ে যায় অবস্থা। একটা সংগঠনের ভূতপূর্ব বা ইমিডিয়েট আগে যারা ছিলেন মালিক,
তারা যখন দেখে যে তারা হেরে গেছেন এবং অন্যরা কেউ এসছে, তখন কিন্তু এই টানাপোড়েনটা অনেক বেশি হয়। এখন এইরকম অবস্থায় দুজনই যখন সমান সমান যায়, তখন কিন্তু সে পুলিশ হোক উইথ ম্যাজিস্ট্রেট অর পুলিশ উইদাউট ম্যাজিস্ট্রেট, কঠিন সমস্যা হয়। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা ঘটনার কথা বলছি, এক লাইন। আমি তখন ডিআইজি রাজশাহী, আমরা ট্যুর থেকে আসতেছি, হঠাৎ দেখি ইউনিভার্সিটির রাস্তা বন্ধ। কি ব্যাপার? ছাত্ররা অমুক হয়েছে, এই ঘটনা। কেউকে পাচ্ছি না, রেসপন্সিবল কাউকে, কারণ খুব উত্তপ্ত অবস্থা। আমার সঙ্গে বিভাগীয় কমিশনার ছিলেন, উনি মারা গেছেন, আমি কোনো কমেন্ট করব না। এবং এসডিও আর এসডিপিও সদর বলে, ওখানকার এসডিও এসডিপিওর অত দাম থাকে না যেটা মফস্বলে থাকে। এখন কাউকে না পেয়ে আমি একজন ম্যাজিস্ট্রেট পেলাম, আমি বলছি আসেন আপনি থাকেন। আমি ওনাদের বুঝালাম যে বাবা বাধ্য করো না গুলি করতে, নিজেরা সরে যাও, লিখিত নিয়ে আসো, এবং সেন্সিবলি ওনারা কাজ করলেন, সরে গেলেন, রাস্তাটা ক্লিয়ার হলো। তার মানে গুলি করা ছাড়াও আসলে পারা যায়, পারা যায়। কিন্তু এমন সময় আছে যখন আপনি যতই বিবেককে জিজ্ঞাসা করেন, যতই অবস্থা ভালো হোক, যতই আপনি আশা দেন, হঠাৎ করে এমন কিছু প্ররোচনা, এমন কিছু উত্তক্ত ঘটনা ঘটে যে আপনাকে সেলফ ডিফেন্স, আপনি সিআরপিসিতে প্রাইভেট ডিফেন্স। জি জি জি, প্রাইভেট। জেনারেল রশিদ, আমি মঠবাড়িয়ার ঘটনাটা, বাঁশখালী ঘটনার ক্ষেত্রে পুলিশের গুলি, মঠবাড়িয়াতে অবশ্য বিজিবি গুলি করেছিল, আর বাঁশখালীতে পুলিশ, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন। প্রথমে হচ্ছে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অস্ত্র থাকে, তো অস্ত্র থাকলে তাকে তার একটা গুলি করার অধিকার, যেটা সেলফ ডিফেন্স তো আছেই। এখন তার গুলিটা যাতে জনগণের ক্ষতি না করে, সেই জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট হু ইজ এ সিভিলিয়ান পারসন, তাকে একটা সুপার ইম্পোজ করা হয়। এবং উনি যদি মনে করেন যে হ্যাঁ এখানে গুলি করার প্রয়োজন আছে, উনি পুলিশ বা আর্মি বিজিবি তাকে উনি বলবেন যে এখানে গুলি করার অনুমতি দেওয়া হলো, সেটা লিখিত দেন। তো আমি যদি মঠবাড়িয়াটার কথাটা চিন্তা করি, এখানে কিন্তু আইনের জায়গায় একটা কথা আমাকে বলা আছে, সেটি যে বাহিনী হোক, সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ মিনিমাম ফোর্স, যতটুকু প্রয়োজন তার চেয়ে যাতে অধিক না হয়। তাহলে যদি আমি একটি ঘটনা নিয়ন্ত্রণ করতে 5টা লোককে মেরে ফেললাম, তাহলে এই 5টি লোককে মেরে ফেলাই কি যৌক্তিক অ্যাপ্লিকেশন ছিল, মিনিমাম ফোর্স ছিল কিনা, সেটি বিবেচনায় আনতে হবে। ডক্টর ইনামুল হকের হাইপোথিসিসের সাথে কি আপনি আসলে একমত, বা থিসিসের সাথে কি আপনি একমত যে আসলে সরকারি দলের মধ্যেই যেহেতু বিদ্রোহী দল বিলুপ্ত, মানে দুর্বল বিরোধী দলের কারণে এই দুইটি দল নিজের ঘরের দলের মধ্যে যে শত্রুতা, এর ফলে কি আসলে এটি তো শত্রুতা আমরা দেখছি, সেটা কিন্তু অন্য বিষয়। আমি তো সরকারি কথাটা উচ্চারণও করি। আমি করেছি। সেটি স্বভাবতই আইন শৃঙ্খলা বাহিনীর গুলি করার জন্য সে প্রভাবিত হবে না সেখানে। তার কাছে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে মানুষ যারা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে উঠছে, ভাঙচুর করছে, সেখান থেকে বিরত করার জন্য আপাতত যতটুকু শক্তি প্রয়োগ না করলেই নয়, কিন্তু এই ক্ষেত্রে কি আসলে গুলি করাটা দরকার ছিল মঠবাড়িয়ায়, বাঁশখালীতে? আসলে আমরা তো আবারও ওই কথাটা বলতে হয় যে আমরা যেহেতু পূর্ণাঙ্গ বিবরণটা জানি না এখন পর্যন্ত, কিন্তু কথা হলো কি প্রথম চোটেই কি এমন ভাবে গুলি করতে হবে যে লোকজন নিহত হওয়ার মতন অবস্থায় চলে যায়? আমরা তো আগে ফাঁকা গুলির কথাও শুনেছি, কিংবা রাবার বুলেটের কথাও শুনেছি, কিংবা অন্য অনেক কিছু ব্যবহার করার যে উদাহরণ আমাদের সামনে আছে, যে ছত্রভঙ্গ করার জন্য। মঠবাড়িয়ার একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল ঘটনার দিন, তিনি বলেছেন যে জনতার হাত থেকে প্রাণ বাঁচাতেই নাকি আসলে গুলি করতে হচ্ছিল, ম্যাজিস্ট্রেটের প্রাণ বাঁচাতে, এরকম একটা কথা উনি বলেছেন। এখন প্রাণ বাঁচানোর মানে কেন এরকম অবস্থা হলো আমি আসলে জানি না। অবস্থাটা পর্যন্ত যায় কেন, যেটা ডক্টর এনামুল হক বলার চেষ্টা করছিলেন, যে তার আগে কি অন্য যে পদক্ষেপগুলি সেগুলি কোনো গ্রহণ করা হয়েছিল কিনা। আমার যতদূর ধারণা, আমি এখনো সেইখানেই বিশ্বাস রাখার চেষ্টা করি যে মানুষজন কিন্তু যতক্ষণ পর্যন্ত একেবারে ভীষণভাবে একটা মরিয়া অবস্থার মধ্যে না পড়ে, তার আগে পর্যন্ত তো কেউ কাউকে আক্রমণ করবে না। তো সেই মরিয়া অবস্থায় যাওয়ার আগে যাদের হাতে ক্ষমতা থাকে, কিংবা যাদের হাতে কোনো রকম একটা অবস্থা নিয়ন্ত্রণে নিয়ে আসার মতন শক্তি থাকে, তারা সেটা চেষ্টা করেন না কেন? একটা গণতান্ত্রিকভাবে যদি কথাবার্তার মধ্যে দিয়ে, যেমন আমরা যদি বাঁশখালীর ব্যাপারটা বলি, হ্যাঁ, তাহলে সেখানে যারা এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সঙ্গে কি কথাবার্তা বলা হয়েছিল? তাদের সঙ্গে কি আলাপ আলোচনা করে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, সরকারের অনেক কিছু উন্নয়নের কারণে, প্রয়োজনে, কিংবা নানা ধরনের তাদের যে পরিকল্পনা থাকে সেটার জন্য অনেক পদক্ষেপই গ্রহণ করতে হয়, কিন্তু সেখানে কতখানি যারা এখানে
স্টেক হোল্ডার্স যাদেরকে বলা হয়, যারা নানাভাবে এটার জন্য ক্ষতিগ্রস্ত কিংবা লাভবান হতে পারে, তাদের সঙ্গে কতখানি কথাবার্তা বলে এই সমস্ত কাজগুলি করা হয়। সেটা যদি হয়, তা না হলে শুধু শুধু শত্রুতা তৈরি করে কেউ কি কাউকে মারামারি করবে? যদি সমাজ সেই অবস্থায়ও যেয়ে থাকে, তাহলে সেখানেও তো আমাদের খুব ভালো করে বিশ্লেষণ করার প্রয়োজন আছে যে কেন এই জায়গায় গেছে, যে যে কথাগুলি আসে যে না ষড়যন্ত্র করে কাউকে হেয় করার জন্য এটা করা হচ্ছে, এটা তো কাউকে হচ্ছে, মারার এটাকে আমরা deny করতে না না পারছি আমরা না। ডিনাই করার কথা আমি বলছি না উস্কানি। জেনারেল রশিদ। আমি যে কথাটা কেন আসবে, একটা সমাজে যেখানে আমরা এত গণতন্ত্রের কথা বলছি, এত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, এত বলছি উন্নয়ন হচ্ছে, মানুষ আজকে মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছে, আমাদের এত রিজার্ভ বাড়ছে, রিজার্ভ এতই বাড়া রিজার্ভ বেড়েছে যে বেড়ালাম কি? মানুষজন লোভ করে চুরি করেও নিয়ে চলে যাচ্ছে। সেইখানে মানুষে মানুষের সম্পর্কে এত সংঘর্ষ কিসের জন্য আমাদের, সেটা নিশ্চয়ই আমার মনে হয় যে দেখার একটা বিশেষ বিষয় আছে। তাগিদ রয়েছে যারা সমাজ চালাচ্ছে। এখানে আমি আমরা যেটা বলবো, জেনারেল রশিদ, আমাদের একটা বিরতি দিতে হচ্ছে। বিরতির পর আপনার কাছে, আপনি নিশ্চয়ই এটি বলবেন, আপনার না, কাছে একটি আমি প্রশ্ন ছোট্ট আছে, করে আপনার কাছে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি একটু যে মানে গণমাধ্যমের আগে সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে ইস্যু তৈরি হচ্ছে, সেই ব্যাপারগুলি আপনি কিভাবে দেখছেন? সর্বশেষ আমরা যদি তনু হত্যা দেখি, তনু হত্যার বিচার চাওয়া দেখি, সেটি আসলে সামাজিক মাধ্যমেরই ইস্যু তৈরি হওয়াটা, সেটি আপনি কতটা দেখছেন এবং আপনার কথা নিশ্চয়ই আপনি বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশের জেনারেল রশিদ। বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকগুলি ইস্যু হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উস্কানি দেওয়া হচ্ছে, ফটোশপের মধ্যে অসত্য বিকৃতি উপস্থাপন করা হচ্ছে, দায়িত্বশীলতার পরিচয় সব ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এটা আসলে কি আপনি করা যেটা যায়? বলেছেন এটা সত্যি, সেটা হচ্ছে ইন্টারনেটের ভিত্তিতে এই মাধ্যমটাকে কিন্তু যেমন ভালো শক্তি ব্যবহার করছে, ঠিক অপশক্তিরা একইভাবে ব্যবহার করছে। ভালো শক্তির ভেতরে কিন্তু তারা অর্গানাইজ না, আর যারা এটিকে অপশক্তিরা তারা কিন্তু অর্গানাইজ। তারা যে কোনো একটা জিনিসকে, গুজবকে ছড়িয়ে এটি মানুষের মনের ভেতরে বিশ্বাস করানোর জন্য তারা এই যে ফটোশপ তৈরি করছে, এক জায়গার ছবি আরেক জায়গায় লাগিয়ে মানুষকে বলছে যে এটি আসল জিনিস। এটি আমার মনে হয় সমাজে হানাহানি বা উস্কানি দিতে খুব বেশি প্ররোচনা দিচ্ছে। তো সেদিকে আমাদের সচেতন থাকতে হবে। আমি আগে যতটুকু ইন্টারনেটের এইসব ফেসবুকে পার্টিকুলারলি যেসব তথ্য পেতাম, এটাকে আমি যতটা বিশ্বাস করতাম, আমি এখন আর বিশ্বাস করি না। আমি এখন কিন্তু আবার সেই আমাদের পুরনো গণমাধ্যমের উপরে ভিত্তি করছি যে ইন্ডিপেন্ডেন্ট যা বলবে এটির একটা ভিত্তি আছে, কিন্তু আমার সোশ্যাল মাধ্যমে যেটি আসবে তার কোনো সোর্স নাই। ডক্টর এনামুল হক কি মনে করছেন? আমি অ্যানালগ আমলের লোক, ডিজিটাল নই। তবে আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে, উনি যেটা বললেন ওরই প্রসঙ্গে, হিরোশিমাতে গেছি তো, যে ওইটা প্যাথেটিক সিন দেখার পরে মনে হলো যে অ্যাটম বোম কে আবিষ্কার করেছিল, কেন আবিষ্কার করেছিল। ওনার বই পরে পড়লাম, তখন দেখলাম উনি বলছেন, ইফ আই নিউ that it will be used for such thing, I would not have invented this thing. এখন একটা প্রশ্ন ছিল, সায়েন্স ইজ ব্লেসিং অর কার্স? সায়েন্স আসলে আপনি যেভাবে ব্যবহার করেন, আমাদের হয়েছে তাই অবস্থা। ওই যে একটু আগে বললেন মধ্যম আয়ের দেশ হয়ে গেছেন, যার যেটা করার কথা নেই সেও সেটা করার চেষ্টা করতে যে উনি আর একটা কথা বলেছেন যে কুইক রিচ। এই কুইক রিচে হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন। কারণ আজকে একটা পেপার, আমি নাম বলতে পারছি না, বলছে যে মুক্তিযোদ্ধারা রিকশায় যাই আর অমুক যোদ্ধারা গাড়িতে যাই, আজকের পেপার আছে। এখন এটা কতখানি সত্য গড অনলি নোজ, তবে ফিলিং তো এরকম হয়ে গেছে, কুইক রিচ। আপা, এই ব্যাপারে আপনার মতামত? না, আমার মতামতটা যেটা ডক্টর এনামুল হকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আমরা তো সবসময় এটা নিয়ে, কিংবা জেনারেল রশিদও কিছুটা বলেছেন, যে আমরা ছোটবেলা থেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে নানা ডিবেট দেখেছি, যে আমার কাছে একটা শক্তি থাকলে সেটার ব্যবহার এবং অপব্যবহারের মধ্যে তফাৎ কি, সেই জিনিসটা দেখার তো ব্যাপার ছিল। যে অনেক কিছুই কিন্তু আবিষ্কৃত হয়েছে মানুষের ভালোর জন্যে, এবং সেটার সম্পর্কে কোনো রকম প্রশ্ন আমি রাখতে চাই না, কিন্তু সেটাকে আবার অপব্যবহারও আমরা প্রচুর দেখতে পাচ্ছি। তো এখন যে সামাজিক মাধ্যমের কথা যেটা আমরা বলছি, সেখানেও সেই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা ব্যক্তিগত একটা চিন্তা আছে, সেটা হলো যে হ্যাঁ, আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছি, আমরা প্রযুক্তির দিক থেকেও অনেক সামনে চলে গেছি, সমাজে একটা বিরাট বড় পরিবর্তনও আসছে, মানুষের সুযোগ সুবিধাগুলি অনেক বেড়ে যাচ্ছে। আর যেহেতু এই যে কথাটা হলো যে একটা ভোগবাদী সমাজ কিংবা পুঁজিবাদী যদি বলি, সমাজ ব্যবস্থার মধ্যে আমরা ঢুকেছি, হ্যাঁ, অর্থের সঞ্চালনও অনেক বেড়েছে,
অনেক রকম ভাবে এটার ব্যবহার হতে পারে, কিন্তু সাংস্কৃতিক দিক থেকে মানুষে যে সৌহার্দ্যের একটা ব্যাপার আছে, সম্প্রীতির ব্যাপার আছে, সেই জায়গা থেকে সেই অনেক- জায়গা আমি মনে করি যে আমরা অতটা আমি- তাল মিলিয়ে সামনে যেতে পারি নাই বলেই আজকে এই অবস্থা। আমি সংস্কৃতির ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই। আমাদের একজন দর্শক মুজিব, উনি বলছেন যে বাংলাদেশে পুলিশ হত্যার অনেক নজির আছে, সো ওইখানে আপনি থাকলে এর চেয়ে বেশি মারতেন। যাই হোক আপা, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মুখোশ পরা নিষিদ্ধ করা হয়েছে, বুবুজেলা বা ও এরকম বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। বুবুজেলার ব্যাপারে অবশ্য আমি খুশি, কিন্তু মুখোশের ব্যাপারটা আমি বুঝছি না খুশি হবো কি বেজার হবো। অনুষ্ঠান শেষ করতে হবে বিকেল 5টার মধ্যে। এইগুলি করে কি আসলে মানে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যাবে? বা আমি বিশ্বাস করি না, এবং এটা আমি মনে করি যে আমরা ক্রমশ একটা আপোষকামিতার মধ্যে ঢুকে যাচ্ছি। যারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা তাদের কাছে কিন্তু অনেকখানি আত্মসমর্পণ করে ফেলছি। ডক্টর এনামূলক, আপনি কি মনে করেন? আমি এই ব্যাপারে স্পেসিফিক একটা জিনিস বলবো যে মানুষের কিন্তু অবসর সাধারণত বিকেলের দিকেই হয়। একেবারে আপনি 5টার ভিতরে ক্লোজ করে দেওয়া, এটা যেন একটু ইমপ্র্যাকটিক্যালের মতো মনে হচ্ছে। তবে যারা এটা করেছেন অবস্থার প্রেক্ষাপটে তাদেরকে এটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে হয়তোবা, কারণ আমরা ওই যে একটু আগে বলছিলেন যে মানুষে মানুষে ভালোবাসা নাই, হিংসা, রেষারেষি, এবং সবচেয়ে বড় কথা মানে খারাপ পথে তুলনা। জেনারেল রশিদ? আমি মনে করি এটা একটা সেফ প্লেইং মানসিকতা থেকে এই সিদ্ধান্ত এসেছে। আর এটি তো জঙ্গিবাদ বা এদের ঠেকানোর জন্যে আমাদের যেটা যদি আমাদের চলাচল বা আমাদের অবস্থানে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কিন্তু আমরা পরাজিত হয়ে গেলাম। তো সেখানে আমি আপার সাথে একমত যে আমাদের যে গতানুগতিক যে বিজনেস আছে সেটিকে বজায় রাখতে হবে। সেখানে যে ঝুঁকি আছে সেই ঝুঁকি মোকাবেলা করার জন্য আপনাকে একটা কৌশল তৈরি করতে হবে। সেই কৌশল ঠিক এইভাবে না যে মানুষের যে স্বাধীনতা, যদিও সিভিল লিবার্টির সাথে অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সের একটা কন্ট্রাডিকশন সবসময় থাকে, তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে কম্প্রোমাইজ করলেও, এত বড় না করেও মানুষ যেটা গ্রহণ করে সেই জায়গাতে আসতে হবে। আপা, আপনার কাছে শেষ প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে সৃষ্ট সহিংসতা 40 জনের বেশি প্রাণ হারিয়েছেন। দর্শকরা জানতে চাইছেন যে এর জন্য কাকে দায়ী করবেন, কারণ আওয়ামী লীগও আসলে নির্বাচন কমিশনকে দায়ী করছে, বিএনপি নির্বাচন কমিশনকে তো দায়ী করছে, সরকারকেও দায়ী করছে, নির্বাচন কমিশন আবার কিছুটা সরকারকেও দায়ী করছে। আসলে মানে 40টি প্রাণ মারা চলে গেছে বিভিন্ন হিসাবে, 28 থেকে 40 নানা ধরনের হিসাবে আমরা পাচ্ছি। এর জন্য আপনি আমি যে উত্তরটা দিব হয়তো অনেকেরই পছন্দ হবে না, আমি নিজেদেরকেই দায়ী করব যে এই সংস্কৃতির পরিবর্তনটা আমাদের নিজেদেরই আনতে হবে। এখানে অবশ্যই নির্বাচন কমিশনের আরো অনেক বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা উচিত ছিল, পদক্ষেপগুলি নেওয়া উচিত ছিল। কিন্তু মারামারি যদি আমরা এই ক্ষমতার দ্বন্দ্বগুলি যদি নিজেদের মধ্যে থেকে শেষ করতে না পারি, একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে যদি আমরা সাধারণ জনগণও ঢুকতে না চাই, না আসি, তাহলে কিন্তু তাহলে গুলি করে থামাতে হবে, মানুষ মেরে থামাতে হবে। সেই জায়গায় তো আমরা যেতে চাই না, আমরা চর্চাটা ভিতর থেকে আনতে চাই। ডক্টর এনামূলক 30 সেকেন্ড আপনি যদি আমি বলেন। এইটা বলবো যে সব আইনের মধ্যে সবচেয়ে বড় আইন হচ্ছে সংবিধান নয়, হাদিস কোরআন শরীফ বা রামায়ণ মহাভারত নয়, আপনার বিবেক। যেটি এই বিবেকে যদি আপনি মানবপ্রেম বলে কিছু মনে করেন, তাহলে আপনি পারলে মঙ্গল কাম করেন, না পারলে ক্ষতি করেন না, যেটা আমরা এখন উন্মত্ত হয়ে গেছি এইগুলো করার জন্য। জেনারেল রশিদ? আমি এককভাবে কাউকে দায়ী করতে চাই না। সমাজ ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল সবাই যে রোলটা আছে সেই রোলটা যদি সঠিকভাবে প্লে করে, তাহলে এই লাশ আমাদের দেখতে হবে না। সেক্ষেত্রে আমরা দেখেছি সবাই নীরব থাকার চেষ্টা করেছেন, লাশ পড়েছে। তো সেক্ষেত্রে এখন সময় আছে যে মানুষকে বলতে হবে, জনসচেতনতা, যে আপনি কেন নির্বাচনের প্রার্থী হেরে গেলে আপনি যে জিতেছে তার পুরো আক্রমণ করবেন, বা যে জিতেছে সে পরাজিত প্রার্থীর উপর পুরো আক্রমণ ব্যাপারটা করবেন। একটি রাজনৈতিক এটি প্রয়োজন প্রভাব আছে। বিস্তার করার জন্য এটি করা। জেনারেল রশিদ, ডক্টর এনামুল হক এবং সুলতানা কামাল, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়।